শেহজাদ কই? বাপের নাম মুখে নিতে নেই। আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি চাচ্ছি না এখানে কোনো ঝামেলা হোক। গোলাম আসলে কে, নাকি শেজাদের জীবনে ফিরে এসেছে আরো বড় কোনো রহস্য? একটা মানুষকে আপনি চোখের সামনে দেখছেন, সে বলছে মুই গোলাম, কিন্তু সমস্যা হলো এই মানুষটাই তো কিছুদিন আগে নিজেকে পরিচয় দিয়েছিল শেজাদ চৌধুরী হিসেবে। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, শেজাদ চৌধুরী কোথায় গেল? গোলাম ফিরে এলো কিভাবে? আর সবচেয়ে বড় কথা, এই গোলাম কি সত্যি সেই পুরনো গোলাম, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? কারণ আমরা জানি স্মৃতি হারানোর পর শেজাদ একসময় গোলাম পরিচয় জীবন কাটিয়েছিল, কিন্তু পরে তার স্মৃতি ফিরে আসে, সে নিজের পরিচয় জানতে পারে, নিজের ক্ষমতা ফিরে পায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু এবার হঠাৎ যখন তাকে প্রশ্ন করা হলো কে তুমি, সে এক মুহূর্ত দ্বিধা না করে বলল মুই গোলাম। আর তখনই যেন পুরো গল্পটা আবার শূন্য থেকে শুরু হয়ে গেল। চারপাশের মানুষ অবাক, কেউ বিশ্বাস করতে পারছে না, কারণ দুদিন আগেও এই মানুষটাই ছিল শেজাদ চৌধুরী, অথচ আজ তার পোশাক, কথা বলার ধরন, আচরণ সব কিছুতেই যেন সেই পুরনো গোলামের ছাপ। আর এখানেই আমার কাছে এই পর্বের সবচেয়ে বড় রহস্যটা তৈরি হয়। সত্যি কি শেজাদের স্মৃতি আবার উল্টে গেছে, নাকি সে এমন কিছু করছে যার আসল কারণ এখনো দর্শকের সামনে প্রকাশ করা হয়নি? কারণ একটা বিষয় খেয়াল করুন, গোলাম শুধু নামটাই বলছে না, সে এমনভাবে কথা বলছে যেন তার জীবনে শেজাদ চৌধুরী নামে কোনো মানুষই কখনো ছিল না। যখন তাকে ফাতেমা বা শেজাদের জীবনের অন্যান্য সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, সে সরাসরি অস্বীকার করছে, মুই তো বিয়েই করি না। এই কথাটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ যদি সত্যিই স্মৃতি হারায়, তাহলে তার কিছু কিছু বিষয় মনে নাও থাকতে পারে, কিন্তু এখানে আমরা দেখছি তার আচরণ আবার সেই পুরনো গোলামের মতো হয়ে গেছে। অর্থাৎ পরিচালক আমাদের সামনে ইচ্ছা করেই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, স্মৃতি কি সত্যিই হারিয়েছে, নাকি গোলাম চরিত্রটা আবার কোনো উদ্দেশ্যে ফিরে এসেছে? আর এই রহস্যের উত্তর হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে না, কারণ একই সময়ে শেজাদ এমন একটি কাজ করে ফেলেছে যার প্রভাব পুরো গল্পে পড়তে শুরু করেছে। সে মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছে, কিন্তু এটা কোনো সাধারণ ব্যাংক ডাকাতি নয়। শেজাদের উদ্দেশ্য নিজের জন্য টাকা নেওয়া নয়, সেই টাকা নিয়ে গরিব মানুষদের কাছে পৌঁছে দিতে চায়, যারা মন্ত্রীর ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়েছে। সে তাদের উদ্দেশ্যে বলেছে, আপনাদের ঘামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। অর্থাৎ শেজাদ নিজের কাছে টাকা জমিয়ে রাখেনি, বরং যে মানুষগুলো ঋণের বোঝায় নিঃস্ব হয়ে গেছে তাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে শেজাদের চরিত্রের আরেকটা দিক সামনে আসে, সে আইন নিজের হাতে তুলে নিয়েছে ঠিকই, কিন্তু তার দাবি সে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। আর এই কারণেই সে নিজেকে সাধারণ ডাকাত হিসেবে দেখছে না, সে যেন বলতে চাইছে আমি কারো সম্পদ লুট করতে আসিনি, আমি অন্যায়ভাবে কেড়ে নেওয়া সম্পদ ফিরিয়ে দিতে এসেছি। কিন্তু আইন তো আইনই, মন্ত্রীর ব্যাংকে ডাকাতি হয়েছে এটা যখন মন্ত্রীর কানে পৌঁছাবি, তখন তিনি যে চুপ করে বসে থাকবেন না সেটা পরিষ্কার। আর সত্যিই তাই হলো, খবর পেয়ে মন্ত্রী যেন পাগলের মতো হয়ে গেলেন। নিজের ব্যাংকে এত বড় ঘটনা কিভাবে ঘটলো তিনি সেটা বিশ্বাসই করতে পারছেন না। সবচেয়ে বড় বিষয় হলো তিনি খুব ভালোভাবেই বুঝে গেছেন এই কাজ সাধারণ কোনো ডাকাতের নয়, তার সন্দেহ সরাসরি শেজাদের দিকে। কিন্তু যত বেশি সত্য লুকানো হচ্ছে তত বেশি বিপদ বাড়ছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শেজাদের মা যে আবার বিয়ের কথা তুলছেন এটা শুধু আবেগের ব্যাপার নয়, এর পেছনে আসলে একটা ভয় কাজ করছে। তিনি জানেন ফাতেমা যদি এই বাড়ি থেকে দূরে চলে যায়, তাহলে শেজাদের সঙ্গে তার সম্পর্কের সত্যিটা সামনে আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। অন্যদিকে ফাতেমাও মানসিকভাবে ভেঙে পড়ছে, সে বুঝতে পারছে না কতদিন এভাবে নিজের সত্যিটা লুকিয়ে রাখবে। একদিকে সে শেজাদকে হারাতে চায় না, অন্যদিকে সত্যিটা প্রকাশ করার সাহসও তার নেই। অর্থাৎ ফাতেমার সামনে এখন দুটো পথ, সত্য বলবে নাকি শেজাদকে হারানোর ভয়ে সবকিছু গোপন রাখবে। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই গল্প আবার ফিরে যায় গোলামের কাছে। গোলামকে দেখে সবাই ধরে নিয়েছে তার স্মৃতি আবার উল্টে গেছে, কিন্তু গোলামের আচরণে কিছু অদ্ভুত ব্যাপার আছে। সে একদিকে বলছে মুই গোলাম, অন্যদিকে তার মুখে এমন কিছু আচরণ দেখা যাচ্ছে যেগুলো পুরনো গোলামের সঙ্গে মিলে গেলেও সবকিছু পুরোপুরি মেলে না। আর সবচেয়ে বড় সন্দেহের জায়গা হলো তার আশেপাশের মানুষ যখন তার স্মৃতি নিয়ে কথা বলছে, সে যেন কিছুই বুঝতে পারছে না। কিন্তু সে কি সত্যিই কিছু বুঝতে পারছে না, নাকি সে এমনভাবে আচরণ করছে যেন কিছুই বুঝতে পারছে না? এই পার্থক্যটাই কিন্তু পুরো গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কারণ যদি গোলাম সত্যি শেজাদ হয় এবং তার স্মৃতি সত্যিই আবার হারিয়ে যায়, তাহলে মন্ত্রীর ব্যাংক ডাকাতির পুরো পরিকল্পনার কি হবে? আর যদি গোলাম শেজাদ না হয়,
তাহলে আমরা এতদিন যাকে শেজাদ বলে দেখেছি তার পরিচয়ই বা কি? আর ট্রেনের সেই রহস্যময় গোলাম, যে মানুষকে কেউ একজন হঠাৎ গোলাম বলে ডেকেছিল, এই প্রশ্নটা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ হয়তো পরিচালক ইচ্ছা করেই আমাদেরকে বিশ্বাস করাতে চাই শেজাদ আর গোলাম একই মানুষ, কিন্তু গল্পের কোথাও হয়তো এমন একটা সত্য লুকিয়ে আছে যেখানে গোলাম নামটা শুধু একজন মানুষের পরিচয় নয়, হয়তো গোলাম একটি পরিচয়, হয়তো এমন একটি চরিত্র যার সঙ্গে শেজাদের অতীতের সম্পর্ক আমরা এখনো পুরোপুরি জানি না। আর যদি সত্যিই এমন হয়, তাহলে সামনে যে টুইস্ট আসবে সেটা পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। কিন্তু এর মধ্যেই শেজাদের নতুন মিশন শুরু হয়ে গেছে। মন্ত্রী ব্যাংকের টাকা লুট নয়, মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার মিশন। আর এই মিশনের পরেই শেজাদ এমন একটি কাজ করতে যাচ্ছে যার কারণে মন্ত্রী তাকে আর শুধু প্রতিপক্ষ হিসাবে দেখবে না, সে তাকে নিজের সবচেয়ে বড় শত্রু হিসাবে দেখতে শুরু করবে। কারণ শেজাদ শুধু মন্ত্রীর টাকা নিয়েছে তা নয়, সে মন্ত্রীর বিরুদ্ধে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে। আর একজন ক্ষমতাবান মানুষের জন্য এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তবে আসল বিপদটা কোথায়? মন্ত্রী কি শেজাদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করবে, নাকি শেজাদের অতীত খুঁজে বের করার চেষ্টা করবে? আর গোলাম, সে কি সত্যিই সবকিছু ভুলে গেছে, নাকি এই গোলাম পরিচয়ের আড়ালেই লুকিয়ে আছে শেজাদের সবচেয়ে বড় চাল? একদিকে শেজাদ চৌধুরী মানুষের টাকা মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার মিশনে নেমেছে, অন্যদিকে মন্ত্রী নিজের ব্যাংকের ডাকাতির ঘটনায় ক্ষেপে আগুন। কিন্তু মন্ত্রীর রাগটা শুধু টাকা হারানোর কারণে নয়, তার সবচেয়ে বড় অপমান হয়েছে অন্য জায়গায়। একজন মানুষ তার ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে গেল, গরিব মানুষের মধ্যে সেই টাকা বিলিয়ে দিল, আর মন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো। এটা একজন ক্ষমতাবান মানুষের জন্য শুধু আর্থিক ক্ষতি নয়, এটা তার ক্ষমতার উপর সরাসরি আঘাত। তাই মন্ত্রী ঘোষণা করে, যেই এই কাজ করুক তাকে মাটির নিচ থেকেও বের করে আনা হবে। কিন্তু সমস্যা হলো, ডাকাতদের চেহারা কেউ ঠিক মতো দেখেনি, কারণ তারা সবাই মুখোশ পরে এসেছিল। সিসিটিভি লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ পুরো পরিকল্পনাটা করা হয়েছে অত্যন্ত হিসাব করে। এখানে আবার একটা বিষয় চোখে পড়ে, এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। যে দল ব্যাংকে ঢুকেছে তাদের পরিকল্পনা ছিল নিখুঁত। একদিকে শেজাদ চৌধুরী মানুষের টাকা মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার মিশনে নেমেছে, অন্যদিকে মন্ত্রী নিজের ব্যাংকের ডাকাতির ঘটনায় ক্ষেপে আগুন। কিন্তু মন্ত্রীর রাগটা শুধু টাকা হারানোর কারণে নয়, তার সবচেয়ে বড় অপমান হয়েছে অন্য জায়গায়। একজন মানুষ তার ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে গেল, গরিব মানুষের মধ্যে সেই টাকা বিলিয়ে দিল, আর মন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো। এটা একজন ক্ষমতাবান মানুষের জন্য শুধু আর্থিক ক্ষতি নয়, এটা তার ক্ষমতার উপর সরাসরি আঘাত। তাই মন্ত্রী ঘোষণা করে, যেই এই কাজ করুক তাকে মাটির নিচ থেকেও বের করে আনা হবে। কিন্তু সমস্যা হলো, ডাকাতদের চেহারা কেউ ঠিকমতো দেখেনি, কারণ তারা সবাই মুখোশ পরে এসেছিল। সিসিটিভির লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের বিধে রাখা হয়েছে, অর্থাৎ পুরো পরিকল্পনাটা করা হয়েছে অত্যন্ত হিসাব করে। এখানে আবার একটা বিষয় চোখে পড়ে, এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। যে দল ব্যাংকে ঢুকেছে তাদের পরিকল্পনা ছিল নিখুঁত। একদিকে শেজাদ চৌধুরী মানুষের টাকা মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার মিশনে নেমেছে, অন্যদিকে মন্ত্রী নিজের ব্যাংকের ডাকাতির ঘটনায় ক্ষেপে আগুন। কিন্তু মন্ত্রীর রাগটা শুধু টাকা হারানোর কারণে নয়, তার সবচেয়ে বড় অপমান হয়েছে অন্য জায়গায়। একজন মানুষ তার ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে গেল, গরিব মানুষের মধ্যে সেই টাকা বিলিয়ে দিল, আর মন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো। এটা একজন ক্ষমতাবান মানুষের জন্য শুধু আর্থিক ক্ষতি নয়, এটা তার ক্ষমতার উপর সরাসরি আঘাত। তাই মন্ত্রী ঘোষণা করে, যেই এই কাজ করুক তাকে মাটির নিচ থেকেও বের করে আনা হবে। কিন্তু সমস্যা হলো, ডাকাতদের চেহারা কেউ ঠিকমতো দেখেনি, কারণ তারা সবাই মুখোশ পরে এসেছিল। সিসিটিভির লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের বিধে রাখা হয়েছে, অর্থাৎ পুরো পরিকল্পনাটা করা হয়েছে অত্যন্ত হিসাব করে। এখানে আবার একটা বিষয় চোখে পড়ে, এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। যে দল ব্যাংকে ঢুকেছে তাদের পরিকল্পনা ছিল নিখুঁত। আর তাদের নেতৃত্বে ছিল এমন একজন যার মাথায় পুরো পরিকল্পনা আগে থেকেই তৈরি ছিল। আমরা জানি সেই মানুষটাকে, শেজাদ চৌধুরী। কিন্তু এখানেই আবার সেই একই প্রশ্ন, যে শেজাদ এত নিখুঁতভাবে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করলো, সেই শেজাদই কি এখন গোলাম হয়ে ঘুরে বেড়াচ্ছে? নাকি গল্পের কোথাও আমরা একটা বড় ভুল ধরে নিচ্ছি? হয়তো শেজাদের স্মৃতির রহস্যের সঙ্গে এই ব্যাংক ডাকাতিরও কোনো সম্পর্ক আছে। হয়তো তার স্মৃতি সত্যি বারবার পরিবর্তিত হচ্ছে। আবার এমনও হতে পারে, শেজাদ ইচ্ছা করেই নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। কারণ একজন মানুষ যখন জানে তার বিরুদ্ধে একজন ক্ষমতাবান মন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছে, তখন নিজের আসল পরিচয় গোপন করাই হতে পারে সবচেয়ে বড় নিরাপত্তা। আর গোলাম পরিচয় হতে পারে সেটাই তার সবচেয়ে নিরাপদ ছদ্মবেশ। কিন্তু যদি এটা ছদ্মবেশ হয়, তাহলে গোলামের অভিনয় এত নিখুঁত কেন? সে ফাতিমাকে চেনে না, সে নিজের বিয়ের কথা অস্বীকার করছে, সে নিজেকে শেজাদ বলে মানতে চাইছে না।
এমনকি তার আচরণও আগের গোলামের মতো। এটা কি অভিনয়? কিন্তু এই রহস্যের মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। শেজাদের কাছে এক বাবা আসে, তার মেয়ে আত্মহত্যা করেছে আর তার ছেলে সুমন নিখোঁজ। এই মানুষটির বক্তব্য শুনলে গল্পের আরেকটি অন্ধকার দিক সামনে আসে। সে জানায় তাদের বস্তি থেকে একের পর এক শিশু ও কিশোরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে আর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। অর্থাৎ একটা পুরো অপরাধ চক্র চলছে। মানুষের সন্তানদের অপহরণ করে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য। এটা শুনে শেজাদের সামনে যেন নতুন একটা যুদ্ধ এসে দাঁড়ায়, কারণ সে এমন মানুষ নয় যে এই ঘটনা শুনে চুপ করে থাকবে। কিন্তু সুমনের গল্পটা আরো ভয়ঙ্কর। সুমন শিক্ষিত ছিল, সে অন্যায়টা বুঝেছিল, সে চুপ করে থাকতে পারেনি। বস্তির পঙ্গু শিশুদের নিয়ে সে প্রতিবাদ করেছিল, পুলিশের কাছে গিয়েছিল, অভিযোগ করেছিল। কিন্তু তারপর হঠাৎ কয়েকজন সাদা পোশাকের লোক এসে তাকে সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে অভিযুক্ত করে তুলে নিয়ে যায়। তারপর থেকে সুমনের কোনো খোঁজ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সুমনকে সত্যিই কি পুলিশ নিয়ে গিয়েছিল, নাকি পুলিশের নাম ব্যবহার করে অন্য কেউ তাকে তুলে নিয়েছিল? আর যদি সত্যিই কোনো বড় অপরাধ চক্র এই কাজ করে থাকে, তাহলে তাদের সঙ্গে পুলিশের কারোর যোগসাজশ আছে কিনা সেটাও বড় প্রশ্ন। কারণ সুমনের বাবা যখন থানায় গিয়েছে তখনও কোনো উত্তর পায়নি। আর শেজাদ যখন বিষয়টা তদন্ত করতে শুরু করেছে তখন সে প্রথমেই সন্দেহ করছে পুলিশের ভেতরেও হয়তো কেউ জড়িত। এই সন্দেহটা কিন্তু একেবারে অমূলক নয়, কারণ যদি সাধারণ কোনো গ্যাং শিশুদের অপহরণ করে থাকে তাহলে এতদিন ধরে এতগুলো মানুষকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হতো না যদি না তাদের কোথাও না কোথাও শক্তিশালী আশ্রয় থাকতো। এবং এই কারণেই শেজাদ সিদ্ধান্ত নেয় সে সুমনকে খুঁজে বের করবে। কিন্তু এখানেই গল্প আবার একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। শেজাদ যখন থানায় যায় তখন একজন পুলিশ অফিসারের সঙ্গে তার দেখা হয়, আর সেই অফিসারের আচরণে একটা অস্বাভাবিকতা চোখে পড়ে। শেজাদ তাকে জিজ্ঞেস করে, আপনি কি এই মানুষটাকে চেনেন? অফিসার সরাসরি বলেন না। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই চেনে না, নাকি চেনার পরেও চেনে না বলে অভিনয় করছে? কারণ সুমনের বাবা যাদের কথা বলছে তারা যদি সত্যিই পুলিশের সঙ্গে যুক্ত হয় তাহলে এই অফিসারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এখানেই পরিচালক হয়তো আরেকটা বড় রহস্যের দরজা খুলে দিয়েছেন। একদিকে মন্ত্রী, একদিকে ব্যাংক ডাকাতি, একদিকে গোলামের পরিচয়, আর এখন বস্তির শিশুদের অপহরণকারী চক্র। এগুলো কি চারটা আলাদা ঘটনা, নাকি সবকিছুর পেছনে একই কোনো শক্তি কাজ করছে? আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনাটা হলো এই ঘটনাগুলো হয়তো শেষ পর্যন্ত এক জায়গায় এসে মিলবে। হয়তো সুমনের নিখোঁজ হওয়ার সঙ্গে শেজাদের অতীতের কোনো সম্পর্ক আছে, হয়তো সেই চক্রের সঙ্গে মন্ত্রীর কোনো যোগাযোগ আছে, অথবা আরও ভয়ঙ্কর কিছু, হয়তো শেজাদের স্মৃতি হারানোর ঘটনাটাও এই অন্ধকার জগতের সঙ্গে কোনোভাবে যুক্ত। কারণ আমরা এখনো জানি না শেজাদ আসলে কোথায় ছিল, কিভাবে স্মৃতি হারিয়েছিল, এবং তার জীবনে সেই হারিয়ে যাওয়া সময়ে ঠিক কী ঘটেছিল। আর সেই উত্তর পাওয়া গেলে হয়তো গোলামের রহস্যও সমাধান হয়ে যাবে। কিন্তু তার আগেই শেজাদের বাড়ির সামনে এসে হাজির হয়েছে এমন কিছু মানুষ যারা সরাসরি তাকে তুলে নিয়ে যেতে চায়। তারা জানে শেজাদ তাদের পথে সবচেয়ে বড় বাধা, আর তারা ভুল করে ফেলেছে একটা জায়গায়। তারা শেজাদের বাড়িতে এসে তার সবচেয়ে মূল্যবান মানুষদের ওপর হাত তুলতে চেয়েছে, কিন্তু তারা জানে না শেজাদ চৌধুরীর সবচেয়ে কাছের মানুষকে স্পর্শ করা মানে আগুনে হাত দেওয়া। সুমনের বাবার মুখ থেকে পুরো ঘটনাটা শোনার পর শেজাদ আর বিষয়টাকে সাধারণ নিখোঁজের ঘটনা হিসেবে দেখছে না, কারণ এখানে একটা ধারাবাহিকতা আছে। বস্তি থেকে শিশু নিখোঁজ হচ্ছে, তাদের হাত পা ভেঙে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেওয়া হচ্ছে। যে ছেলে এই অন্যায়ের প্রতিবাদ করছে সে হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে, তারপর তার বাবাকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এটা যদি সত্যি হয় তাহলে এর পেছনে সাধারণ কোনো অপরাধী চক্র নেই। তারা ভেবেছিল শেজাদকে ভয় দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু তারা জানে না শেজাদকে ভয় দেখানো আর আগুনে হাত দেওয়া একই কথা। এই লোকগুলোকে পাঠিয়েছে মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অন্য কোনো গ্যাং শেজাদের পেছনে লেগেছে। একটা বিষয় খুব লক্ষ্য করার মতো, সুমনের বাবা যখন শেজাদের কাছে সাহায্য চাইতে আসে তখন শেজাদ সে চাইলে নিজের টাকা দিয়ে অনেক সমস্যা মিটিয়ে ফেলতে পারত, কিন্তু সে সেটা করছে না। সে সমস্যার মূল কারণটা খুঁজে বের করতে চাইছে, আর সেই কারণেই হয়তো সুমনের ঘটনা সামনে এসেছে। কারণ সুমন হয়তো শুধু একজন নিখোঁজ ছেলে নয়, সুমন হয়তো এমন একটা রহস্যের চাবিকাঠি যেটা শেজাদের নিজের অতীতের দরজাও খুলে দিতে পারে। এখন আসি থানার ঘটনায়। শেজাদ যখন পুলিশ স্টেশনে যায় তখন সেখানে এমন একজন মানুষকে দেখে যাকে সুমনের বাবা চেনার কথা বলেছে, কিন্তু সেই পুলিশ অফিসার সব কিছু অস্বীকার করে। সে বলে, আমি তাকে চিনি না। শেজাদও তখন জোর করে কিছু করে না, শুধু চুপচাপ চলে আসে। কিন্তু এখানেই শেজাদের একটা বৈশিষ্ট্য বোঝা যায়, সে কথায় কথায় কাউকে শত্রু বানায় না। সে আগে তথ্য সংগ্রহ করে, তারপর আঘাত করে।
তাই হয়তো থানার সেই অফিসার এখন শেজাদের নজরে চলে এসেছে। আর যদি সত্যি পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত থাকে তাহলে সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ তখন শেজাদকে শুধু মাফিয়া বা অপরাধীদের সঙ্গে নয়, আইনের পোশাক পরা অপরাধীদের সঙ্গেও লড়তে হবে। আর এই সময়ই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে নজর দিতে হয়, গোলাম। কারণ একদিকে শেজাদ নিজের পরিচয় বড় বড় কাজ করছে, অন্যদিকে একই সময়ে একজন গোলাম ঘুরে বেড়াচ্ছে। সে বলছে সে কোনোদিন বিয়ে করেনি, ফাতিমাকে সে জানে না, শেজাদকে সে জানে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গোলামের আচরণে মাঝে মাঝে এমন কিছু দেখা যাচ্ছে যা আমাদের সন্দেহ বাড়িয়ে দেয়। কিন্তু তার আগেই শেজাদের সামনে আরো বড় বিপদ আসছে, কারণ মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সে শেজাদকে ছাড়বে না। আর এখন শেজাদের বাড়িতেও লোক পাঠানো হয়েছে, অর্থাৎ শত্রু এখন আর দূরে নেই, শত্রু শেজাদের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। এখন দেখার বিষয়, শেজাদ কি তার পরিবারকে রক্ষা করতে পারবে? সুমন কি খুঁজে বের করতে পারবে? বন্ধুরা, এখন পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখলাম সেগুলোকে যদি একসঙ্গে মিলিয়ে দেখি তাহলে একটা বিষয় পরিষ্কার, এই গল্পে এখন আর কোনো ঘটনাই আলাদা নয়। একদিকে মন্ত্রী শেজাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া, অন্যদিকে শেজাদ নিজের মতো করে মানুষের জন্য লড়াই করছে। তারপর হঠাৎ সামনে এসেছে সুমনের নিখোঁজ হওয়ার ঘটনা। আর সব কিছুর মাঝখানে এমন একজন মানুষ রয়েছে যাকে আমরা একদিকে গোলাম হিসেবে দেখছি, আবার অন্যদিকে তার সঙ্গে শেজাদের জীবনের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখলাম সেখানে একটা বিষয় ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। শেজাদ চৌধুরী এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে পিছনে ফেরার কোনো সুযোগ নেই। সে মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নিয়ে গরিব মানুষের হাতে তুলে দিয়েছে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে এই টাকা তার নিজের জন্য নয়, এটা সেই সব মানুষের টাকা যারা মন্ত্রীর ঋণের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে। অর্থাৎ শেজাদ নিজের জন্য কোনো সম্পদ তৈরি করেনি, বরং সে মন্ত্রীর বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এটাই মন্ত্রীর সবচেয়ে বড় সমস্যা। কারণ টাকা হারানো এক জিনিস, কিন্তু মানুষের সমর্থন হারানো সম্পূর্ণ অন্য জিনিস। মন্ত্রী যদি শুধু টাকা হারাত তাহলে হয়তো সে নতুন করে টাকা উপার্জন করতে পারত, কিন্তু এখন মানুষ যদি শেজাদের পাশে দাঁড়াতে শুরু করে তাহলে সেটা মন্ত্রীর ক্ষমতার জন্য সরাসরি হুমকি। আর তাই মন্ত্রী এখন শেজাদকে থামাতে মরিয়া। সে জানে সরাসরি শেজাদকে গ্রেপ্তার করতে গেলে প্রমাণ দরকার, কিন্তু ব্যাংক ডাকাতির সঙ্গে শেজাদের সরাসরি সম্পর্ক প্রমাণ করার মতো কোনো পরিষ্কার প্রমাণ তার হাতে নেই। তাই মন্ত্রী হয়তো শেজাদের দুর্বল জায়গায় আঘাত করবে, তার পরিবার। এবং ইতিমধ্যে তার কিছু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। শেজাদের বাড়ির সামনে লোক পাঠানো হচ্ছে, পরিবারকে ভয় দেখানো হচ্ছে, টাকা কোথায় রাখা হয়েছে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ মন্ত্রীর যুদ্ধ এখন ব্যক্তিগত পর্যায়ে চলে এসেছে। শেজাদের বাড়িতে মন্ত্রীর লোকজন পৌঁছে যায়, তাদের একটাই উদ্দেশ্য, শেজাদ কোথায় এবং ব্যাংকের টাকা কোথায়। তারা সরাসরি বাড়িতে ঢুকে হুমকি দিতে শুরু করে, কিন্তু তারা জানে না তারা যার বাড়িতে এসেছে সেই শেজাদের পরিবারকে ভয় দেখানো এত সহজ নয়। কারণ শেজাদের মা তাদের সামনে দাঁড়িয়ে যায়, একদিকে মন্ত্রীর লোকজন, অন্যদিকে শেজাদের পরিবার, আর মাঝখানে ঘুমিয়ে আছে শেজাদ। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, মন্ত্রীর লোকেরা কি সত্যিই শুধু ব্যাংকের টাকা উদ্ধারের জন্য এসেছে, নাকি তাদের আসল উদ্দেশ্য শেজাদকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়া? বন্ধুরা, আজকের পুরো ঘটনাগুলো যদি আমরা একসঙ্গে মিলিয়ে দেখি তাহলে একটা বিষয় একেবারে পরিষ্কার, এই গল্পে এখন আর শুধু শেজাদ চৌধুরী বনাম মন্ত্রী নেই, এর আড়ালে আরও বড় একটা রহস্য তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, গোলাম আসলে কে? একদিকে আমরা দেখছি গোলাম নিজেকে গোলাম কিবরিয়া বলে পরিচয় দিচ্ছে, সে ফাতেমাকে চেনে না, শেজাদ চৌধুরীকে চেনে না, এমনকি নিজের বিয়ে হয়েছে কিনা সেটাও জানে না। কিন্তু অন্যদিকে তার আচরণে বারবার এমন কিছু বিষয় দেখা যাচ্ছে যেগুলো আমাদের সন্দেহ করতে বাধ্য করছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আরেকটি ঘটনা, মন্ত্রীর ব্যাংক লুট। শেজাদ প্রকাশ্যে ঘোষণা করেছিল এই টাকা তার নিজের জন্য নয়, যে সাধারণ মানুষ মন্ত্রীর ঋণের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে তাদের টাকা ফিরিয়ে দেওয়াই তার উদ্দেশ্য। অর্থাৎ শেজাদ এখানে একজন সাধারণ ডাকাত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেনি, বরং সে নিজের মতো করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, মন্ত্রীও বুঝে গেছে এই কাজের পেছনে শেজাদ ছাড়া আর কেউ থাকতে পারে না। তাই মন্ত্রী সরাসরি শেজাদকে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার হুমকি দিয়েছে। এখান থেকেই শুরু হতে পারে পরবর্তী বড় সংঘর্ষ। কারণ শেজাদ যদি টাকা ফেরত না দেয় তাহলে মন্ত্রী তার বিরুদ্ধে আইন, পুলিশ এবং ক্ষমতা সবকিছু ব্যবহার করতে পারে। কিন্তু শেজাদও যে পিছিয়ে যাওয়ার মানুষ নয় সেটা আমরা ইতিমধ্যেই বুঝে গেছি। আর ঠিক এই সময় গল্পে প্রবেশ করেছে আরও ভয়ঙ্কর একটি রহস্য, সুমন, একজন সাধারণ বস্তির ছেলে। নিজের চোখে দেখেছে কিভাবে বস্তির অসহায় শিশুদের অপহরণ করে তাদের হাত পা ভেঙে ভিক্ষা করানো হচ্ছে। সে প্রতিবাদ করেছে, পুলিশের কাছে গেছে, অপরাধীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর তারপর হঠাৎ করেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
2 বছর ধরে তার কোনো খোঁজ নেই। তার বাবা আজ সিজাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছে তার ছেলেকে খুঁজে বের করতে, আর সিজাদ কথা দিয়েছে সেই সুমনকে খুঁজে বের করবে। এখন প্রশ্ন হলো, সুমনের এই ঘটনা কি শুধু একটি আলাদা ঘটনা? কিন্তু সমস্যা হচ্ছে, মন্ত্রীও বুঝে গেছে এই কাজের পেছনে সিজাদ ছাড়া আর কেউ থাকতে পারে না। তাই মন্ত্রী সরাসরি সিজাদকে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার হুমকি দিয়েছে। এখান থেকেই শুরু হতে পারে পরবর্তী বড় সংঘর্ষ। কারণ সিজাদ যদি টাকা ফেরত না দেয়, তাহলে মন্ত্রী তার বিরুদ্ধে আইন, পুলিশ এবং ক্ষমতা সবকিছু ব্যবহার করতে পারে। কিন্তু সিজাদও যে পিছিয়ে যাওয়ার মানুষ নয়, সেটা আমরা ইতিমধ্যেই বুঝে গেছি। আর ঠিক এই সময় গল্পে প্রবেশ করেছে আরো ভয়ঙ্কর একটি রহস্য। সুমন একজন সাধারণ বস্তির ছেলে। নিজের চোখে দেখেছি কিভাবে বস্তির অসহায় শিশুদের অপহরণ করে তাদের হাত পা ভেঙে ভিক্ষা করানো হচ্ছে। সে প্রতিবাদ করেছে, পুলিশের কাছে গেছে, অপরাধীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর তারপর হঠাৎ করেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 2 বছর ধরে তার কোনো খোঁজ নেই। তার বাবা আজ সিজাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছে তার ছেলেকে খুঁজে বের করতে, আর সিজাদ কথা দিয়েছে সে সুমনকে খুঁজে বের করবে। এখন প্রশ্ন হলো, সুমনের এই ঘটনা কি শুধু একটি আলাদা ঘটনা? আমার মনে হয় না, কারণ এই গল্পে আমরা বারবার দেখেছি বস্তির মানুষ, গরিব মানুষ, নিখোঁজ মানুষ, ক্ষমতাবান অপরাধী এবং রাজনৈতিক ক্ষমতা সবকিছু ধীরে ধীরে একই জায়গায় এসে মিলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সুমন নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। থানায় গিয়ে তার বাবা কোনো সাহায্য পায়নি, বরং সুমনকে উল্টো সন্ত্রাসী বা জঙ্গি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে কি পুলিশের ভেতরেই কেউ এই চক্রের সঙ্গে যুক্ত, নাকি এর পেছনে আরো বড় কোনো শক্তি রয়েছে? আর এখানেই গল্পের পরবর্তী অধ্যায় আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ সিজাদ এখন শুধু মন্ত্রীর বিরুদ্ধে নয়, সে এমন একটি চক্রের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে যারা অসহায় মানুষকে ধরে নিয়ে তাদের জীবন ধ্বংস করে ব্যবসা করে। আর ঠিক তখনই মন্ত্রীর লোকেরা সিজাদের বাড়িতে পৌঁছে যায়। তাদের উদ্দেশ্য পরিষ্কার, সিজাদকে খুঁজে বের করা। কিন্তু তারা ভুল জায়গায় হাত দিয়েছে। কারণ সিজাদের পরিবারকে হুমকি দেওয়া মানে সিজাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। আর আমরা জানি সিজাদ যখন কাউকে নিজের শত্রু মনে করে, তখন সে সহজে তাকে ছেড়ে দেয় না। তাই এখন সামনে কয়েকটি বড় প্রশ্ন। গোলাম কি সত্যিই সিজাদ, নাকি সিজাদ এবং গোলাম দুটি আলাদা পরিচয়? সুমন কোথায়? সুমনকে যারা তুলে নিয়ে গেছে তাদের সঙ্গে কি মন্ত্রীর কোনো সম্পর্ক আছে? মন্ত্রীর ব্যাংক থেকে লুট হওয়া টাকা কি সত্যিই গরিব মানুষের কাছে পৌঁছাবে? আর সবচেয়ে বড় কথা, সিজাদ কি শেষ পর্যন্ত মন্ত্রীর সাম্রাজ্য ভেঙে দিতে পারবে? আমার মনে হচ্ছে পরবর্তী পর্বগুলোতে এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসবে। আর গোলামের রহস্যটাই সম্ভবত এই গল্পের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়াবে। কারণ একজন মানুষ যদি সত্যিই সবকিছু ভুলে যায়, তাহলে সে কিভাবে নিজের পুরনো অভ্যাস, কথা বলার ধরন এবং কিছু কিছু পরিস্থিতিতে অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়? এটা কি স্মৃতিভ্রংশ, নাকি পরিকল্পিত অভিনয়, নাকি আমরা এমন একজন মানুষকে দেখছি যার মধ্যে একই সঙ্গে দুইটি পরিচয় লড়াই করছে? উত্তরটা এখনই বলা সম্ভব নয়। তবে একটা বিষয় নিশ্চিত, গল্প এখন আর আগের জায়গায় নেই। সিজাদ চৌধুরীর সামনে এখন একসঙ্গে 3টি যুদ্ধ। একদিকে মন্ত্রী, অন্যদিকে রহস্যময় গোলাম পরিচয়, আর তৃতীয় দিকে সুমনকে খুঁজে বের করার লড়াই। এই 3টি গল্প যদি শেষ পর্যন্ত একই জায়গায় এসে মিলিত হয়, তাহলে এই সিরিজের পরবর্তী পর্বগুলো যে আরো বিস্ফোরক হতে যাচ্ছে সেটা বলাই যায়। তো বন্ধুরা, আজকের পর্বের এখানেই শেষ করছি। সুমনকে যারা অপহরণ করেছে তাদের সঙ্গে কি মন্ত্রীর কোনো যোগসূত্র আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও গল্পের বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন কোনো রহস্য, নতুন কোনো টুইস্ট এবং নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।